স্যারকে রিকোয়েস্ট করছি কিছু বলার জন্য। তো আপনারা যেমনটা জানেন যে আমরা এসেছি নদিয়া সদর হসপিটাল থেকে, যেটা কৃষ্ণনগরে অবস্থিত। আর এইখানে যে আজকে আমরা ফার্স্ট ক্যাম্প করছি এমন নয়, এখানে প্রত্যেক বছরে কিন্তু স্কুলে আমরা এই রুমটাতেই আমরা ক্যাম্প করি থ্যালাসেমিয়া, এবং প্রচুর স্টুডেন্ট এখানে থ্যালাসেমিয়া টেস্ট করেন এবং অনেকে থ্যালাসেমিয়া বাহক বেরোন। তার আগে একটা কথা আমি জিজ্ঞেস করে নিতে চাই, এখানে অনেক স্টুডেন্ট আছে যে অলরেডি আপনাদের থ্যালাসেমিয়া টেস্ট তাদের হয়ে গেছে, একটু হাত তুলে জানা যায়। আচ্ছা, রিপোর্ট পেয়েছেন বই? আচ্ছা, তো যাই হোক, দেখে ভালো লাগলো যে কিছু লোকজন অলরেডি থ্যালাসেমিয়া টেস্ট করিয়ে ফেলেছেন। আর আমাদের এই কথাগুলো শোনার পরে আশা করছি যে হলে বাকি যারা আছে তারাও হয়তো আজকে করিয়ে ফেলবেন। তো তার আগে এই থ্যালাসেমিয়া টেস্ট তো আমরা করবো এবং মোটামুটি 1 মাসের মধ্যে প্রত্যেকে আলাদা রিপোর্ট পেয়ে যাবেন, এই অবধি তো ঠিকই আছে। কিন্তু এই টেস্টটা আমরা কেন করবো এটা কি জানা আছে? হঠাৎ থ্যালাসেমিয়া টেস্ট কেন দরকার? কিন্তু অনেকে হয়তো জানি না আমরা, কিন্তু কতগুলো ব্যাপারে একটু না বললেই হয় না। সেটা হচ্ছে যেমন মনে করুন আমি ব্লাড সুগার টেস্ট করতে যাচ্ছি, আমার কিন্তু মাথার মধ্যে অলরেডি চলে যে আমি ব্লাড সুগার টেস্ট করছি, রিপোর্ট যদি বেশি আসে বা হাই আসে তাহলে কিন্তু আমাকে কিছু খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, কিছু মেডিকেশনের মধ্যে থাকতে হবে, এক্সারসাইজ করতে হবে, করে সেটাকে কন্ট্রোলে আনতে হবে। বা থাইরয়েড টেস্ট করি আমরা, সেখানে ওই ব্যাপারগুলো মাথার মধ্যে থাকে। ইনফ্যাক্ট ব্লাড গ্রুপ যখন টেস্ট করি আমরা কিন্তু জানি ব্লাড গ্রুপ টেস্ট করছি, যা ব্লাড গ্রুপ আসবে না সারা জীবন একই থেকে যাবে, এবং যদি কখনো এমার্জেন্সি হয় এই ব্লাড গ্রুপটা জেনে নিয়ে আমি কিন্তু তৎক্ষণাৎ আমার প্রয়োজনীয় ব্লাডটা সংগ্রহ করতে পারবো, তাই না? ঠিক তেমনই এই যে থ্যালাসেমিয়া টেস্ট কেন হচ্ছে, মানে সম্পূর্ণ ধারণা আছে নেই? এবার দেখুন, এই যে গোটা একটা জেলা হচ্ছে নদিয়া, তার মধ্যে মাত্র 2টো থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট আছে। সেই 2টো জেলাতে লোক সংখ্যা এতটাই কম যে আমাদের পক্ষে কিন্তু এই পুরোটা কভার করা সম্ভব হয় না গোটা নদিয়া জেলা। ফলে আমি যদি এই হলে যারা রয়েছেন তাদেরকে যদি একটু থ্যালাসেমিয়া সম্পর্কে ওই ধারণাগুলো দিয়ে দিই, তাতে করে আমার মানে খুব আমি আশা করবো যে তাদের দ্বারা আমরা অনেক মানুষের কাছ অব্দি আমাদের এই তথ্যগুলো পৌঁছে দিতে পারবো। তো আসুন এই জন্য আমরা একটু ভালোভাবে থ্যালাসেমিয়াকে জেনে নিই এবং সেই সঙ্গে একটু ভেবে দেখবো যে সত্যিই কি আমার থ্যালাসেমিয়া টেস্ট করা দরকার। আর যদি মনে হয় যে হ্যাঁ দরকার, তাহলেই আমি টেস্টটা করবো, আদারওয়াইজ একদম না, টেস্ট করবে না। থ্যালাসেমিয়া কি না? থ্যালাসেমিয়া হচ্ছে একটা রক্তের অসুখ, ঠিক আছে? কি হয় থ্যালাসেমিয়া হলে? এই যে আমরা প্রত্যেকে বেঁচে আছি, আর আমাদের বেঁচে থাকার জন্য আমাদের প্রত্যেকের শরীরে আছে রক্ত, তাই তো? তো সেই যে রক্ত, এই রক্ত কিন্তু আমার শরীর আমাকে তৈরি করে দিচ্ছে, আপনার রক্তটা আপনার শরীর আপনাকে তৈরি করে দিচ্ছে। কিভাবে তৈরি হয়? খুব সিম্পল। এই যে আমরা প্রত্যেকে খাবার খাই মোটামুটি 3 থেকে 4 বার, সেই খাবারের যে মেইন ফুড বা সার অংশ দিয়ে আমাদের শরীর আমার প্রয়োজনীয় রক্তটা আমাকে তৈরি করে দেয়, আপনারটা আপনাকে। আবার ঠিক 120 দিন পর এই যে আজকে এই মুহূর্তে যে ব্লাড সেলটা তৈরি হলো, যে রক্তটা তৈরি হলো আমার শরীরে, সেটা 120 দিন পর আমার নষ্ট হয়ে গিয়ে মলমূত্রে দ্বারা আমার শরীর থেকে বেরিয়ে গেল। ফলে ব্লাডের একটা ভারসাম্য রক্ষা পেল আমার শরীরে এবং আমি সঠিক মানে ঠিকঠাকভাবে বাঁচলাম। এই অবধি তো ঠিকই আছে সবটা। কিন্তু কখনো ভেবে দেখেছেন যে একজন থ্যালাসেমিয়া পেশেন্ট ম্যাক্সিমাম সময় এটা ধরা পড়ে যায় 5 মাস 6 মাস বয়সে, মানে একটা 5 মাসের বাচ্চা তার থ্যালাসেমিয়া হয়েছে। কি হচ্ছে অ্যাকচুয়ালি? এই যে আমার শরীর যেমন আমার যে খাবারের যে মেইন ফুড বা সার অংশ দিয়ে আমার যে ব্লাড তৈরি করে দিচ্ছে, আমার শরীরে যে ব্লাড প্রোটেকশন সিস্টেমটা ঠিকঠাক ভাবে চলছে, থ্যালাসেমিয়া পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। তাকে আপনি যতই আয়রন জাতীয় খাবার দাবার খাওয়ান, মানে ফুলে খাওয়া, জ্যান্তমা, জেনারেল রস, আয়রন টনিক, আয়রন ক্যাপসুল, কোনো কিছু খাইয়ে কিন্তু একজন থ্যালাসেমিয়া পেশেন্টের শরীরে আমরা হিমোগ্লোবিন বা রক্ত তৈরি করে দিতে পারবো না, কোনো কিছু খাইয়ে। তাহলে এটাকে বাঁচিয়ে রাখার উপায় কি? একজন থ্যালাসেমিয়া পেশেন্ট, তাকে বাঁচিয়ে রাখার উপায় একটাই, তাকে নির্দিষ্ট সময় মতো ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে, সে যে ধরনের থ্যালাসেমিয়া আক্রান্ত তার উপর বেস করে। আমি এত কথা কেন বললাম? কথাগুলো এই জন্য বললাম যে এই যে আমরা বিভিন্ন জিনিস, যেমন মনে করুন বাজারে গেলাম, বাজারে গিয়ে আমরা বিভিন্ন কোয়ালিটি জিনিসপত্র দেখতে পাই, খুব হাই কোয়ালিটি পাই, মিডিয়াম পাই, লো পাই। তেমনই থ্যালাসেমিয়াও কিন্তু ধরন হয় কিছু। কি ধরুন একটু বলি, সব থেকে যে খারাপ ধরনের থ্যালাসেমিয়াটার নাম হচ্ছে বিটা থ্যালাসেমিয়া, মেজর থ্যালাসেমিয়া। নাম মনে রাখার দরকার নেই, কিন্তু এইটুকু বলি, এইটুকু জেনে রাখুন বা এটা মনে রাখুন যে একজন যদি বিটা থ্যালাসেমিয়া মেজর পেশেন্ট হয়, সেই পেশেন্টই কিন্তু প্রত্যেক মাসে 1 বোতল নয়, তাকে প্রত্যেক মাসে হয়তো 3 বোতল বা 4 বোতল, বা আমাদের এমন পেশেন্টও আছে তাকে প্রত্যেক মাসে 7 বোতল 8 বোতল রক্ত নিতে হচ্ছে। বিটা থ্যালাসেমিয়া মেজর রোগটার নাম, সব থেকে খারাপ ধরনের থ্যালাসেমিয়া। তার পাশাপাশি আরো এক ধরনের থ্যালাসেমিয়া আমাদের কাছে আসে পেশেন্ট,
যেটা মোটামুটি আমরা মাঝারি হিসেবে ধরি বা মিডিয়াম হিসেবে ধরি। রোগটার নাম হচ্ছে ই বিটা থ্যালাসেমিয়া, যদিও এই রোগের আক্রান্ত ব্যক্তিদের সংখ্যা আমাদের কাছে সব থেকে বেশি। তো সেইখানে একটা রোগীকে কিন্তু প্রত্যেক মাসে এক বোতল রক্ত নিতেই হবে। কাউকে কাউকে মোটামুটি 1 মাস 7 দিন 8 দিন, আবার কাউকে কাউকে হয়তো 21-22 দিন, কিন্তু ইউজুয়ালি ওদের প্রত্যেক মাসে 1 ইউনিট রক্ত নিতেই হবে। এছাড়াও আরো বেশ কিছু টাইপের থ্যালাসেমিয়া পেশেন্ট আছে, সেগুলো নিয়ে আর আমরা এখানে আলোচনা করছি না। তো আমরা কি দেখলাম, যারা থ্যালাসেমিয়া পেশেন্ট তাদেরকে বাঁচিয়ে রাখার উপায় একটাই। কি উপায়? তাদের প্রত্যেক মাসে নির্দিষ্ট ভাবে ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে, অন্য কোনোভাবে কিন্তু এটাকে বাঁচিয়ে রাখা সম্ভব না। তো এই জন্যই আপনাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো যে যখন আপনাদের 18 বছর পূর্ণ হয়ে যাবে, শরীরের একটা নির্দিষ্ট ওজন হয়ে যাবে, তখন কিন্তু ঠিকঠাক নির্দিষ্ট হয়ে যাবে, তখন কিন্তু আপনারা প্রত্যেকে ব্লাড ডোনেশন করবে। কারণ এই মুহূর্তে আমাদের এই নদিয়া জেলায় আমাদের কৃষ্ণনগরে 1300 আর রানাঘাটে প্রায় 700, মানে 2000 থ্যালাসেমিয়া পেশেন্ট শুধুমাত্র নদিয়ায়। এবং সেই 2000 পেশেন্ট কিন্তু শুধুমাত্র এই রক্তদাতাদের বুকের উপর বুকের দিকে তাকিয়ে থাকে যে ওরা রক্তদান করলে তবেই আমরা বাঁচবো। এবার ব্লাড একটা এমন জিনিস, আপনারা জানেন যে কোনো বাজার বা কোনো ফ্যাক্টরিতে কিন্তু ব্লাড তৈরি করা সম্ভব না। সেই ব্লাডের উৎস কোথায়? হিউম্যান বডি। ফলে আপনি যদি ব্লাড ডোনেশন না করি, তাহলে কিন্তু এই যে আমাদের এই মুহূর্তে 2000 থ্যালাসেমিয়া পেশেন্ট, যাদের ম্যাক্সিমাম প্রত্যেক মাসে 1 ইউনিট ব্লাড লাগে, কাউকে 4 বোতল 5 বোতল রক্ত নিতে হয়, তারা কিন্তু কেউই বাঁচবে না। আরো একটা তথ্য দিয়ে রাখি, এই যে আমি খানিকক্ষণ আগে যখনই বললাম না যে আপনারা পারলে ব্লাড ডোনেশন করবেন, তখন আপনার বয়স হয়ে যাবে। বেশ কিছু আছেন আপনাদের মধ্যে, তারা কিন্তু মনে মনে শিউরে উঠেছেন যে এই যে আমাকে ব্লাড ডোনেট করতে হবে, তাহলে তো আমি খুব কমজোরি হয়ে যাবো, হয়তো আমি কোনো একটা রোগে আক্রান্ত হয়ে যাবো। তো আপনাদেরকে খুব অবাক করে দিয়ে আমি কতগুলো তথ্য দিয়ে রাখি যে আমরা যারা রেগুলার বেসিস ব্লাড ডোনেট করি, তাদের কমজোরি হয়ই না। এই যে ব্লাডের যে ঘাটতিটা সেটা কয়েক দিনের মধ্যে ফিল আপ হয়ে যায়, কিন্তু সেই সঙ্গে ব্লাড সুগার, ব্লাড প্রেশার সহ, ব্লাড ক্যান্সার সহ আরো বেশ কিছু রোগ আছে যেগুলো থেকে অপেক্ষাকৃত কম সেগুলোতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা হয়। মানে বুঝতে পারছে যে ব্লাড ডোনেট করছে, এটা তো খুব বড় শক্তি যে সে অন্য রোগের উপকার করছে, অন্য মানুষের উপকার করছে, কিন্তু সেই সঙ্গে তার কিন্তু ব্লাড ক্যান্সারের মতো রোগ হওয়ার সম্ভাবনা বা ঝুঁকিও অনেকখানি কমে যায়। এবং ব্লাড প্রেশার, ব্লাড সুগারের মতো এই সমস্তগুলো তো রয়েইছে। ফলে ব্লাড ডোনেশনে কিন্তু কোথাও আমাদের ক্ষতি নেই, বরং লাভই লাভ আছে। তো এই জন্য আপনারা যখন একটা নির্দিষ্ট বয়স হয়ে যাবে, মানে 18+ এবং বডি ওয়েট যখন ঠিকঠাক হয়ে যাবে, তখন কিন্তু আপনারা অবশ্যই ব্লাড ডোনেট করবেন এবং রেগুলার বেশি করবেন। এতে কিন্তু আপনি নিজেকেই ভালো রাখতে সাহায্য করবেন নিজে নিজে। যাই হোক, আমি সেখান থেকে চলে আসি যে আমি ধরে নিলাম যে আপনারা ব্লাড ডোনেট করছেন সবাই, তারপরও কিন্তু এই রোগীকে প্রত্যেক দিন কিছু ঔষধ খেয়ে চলতে হবে। কত খরচ হয়? মনে করুন এই যে থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট যেখান থেকে আজকে আমরা এসেছি, যেটা কৃষ্ণনগরে অবস্থিত, বা রানাঘাট সাব ডিভিশনাল হসপিটালে একটা থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট আছে। এখানে যদি একটা রোগী যায়, তার যে ট্রিটমেন্ট ব্যবস্থা সেই সবটাই ফ্রিতে হয়ে যায়, কোনো টাকা পয়সা লাগে না। কিন্তু সেই রোগীটার বাড়িতে খাওয়া দাওয়া, তার গাড়ি ভাড়া, তাকে প্রচুর ব্লাড ব্যাংকে ছোটাছুটি করতে হয়, হাসপাতালে ছোটাছুটি করতে হয়, সেই সমস্ত গাড়ি ভাড়া বা খরচ এগুলো তো আমরা জোগাড় করতে পারবো না। বা তার কিছু তথ্য রয়েছে, তার কিছু খাওয়া দাওয়া রয়েছে, যেগুলো বিচার করে চলতে হয়, এইগুলো তো আমরা তাকে অ্যারেঞ্জ করে দিতে পারবো না। ফলে দেখেছি যে গভর্নমেন্ট কিন্তু পুরো থ্যালাসেমিয়া যে পুরো ট্রিটমেন্ট সেই ব্যবস্থাটা সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছে, কিন্তু তারপরও সেই একটা রোগীকে আলাদা করে প্রত্যেক বছর 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ করতে হয়। আমরা এমন বহু ফ্যামিলি দেখেছি যাদের একটা সময় পুকুর, বাগান, বাড়ি সব কিছুই ছিল, মানে একটা মানুষের বিলাসিতা করার জন্য যা কিছু দরকার, কিন্তু শুধুমাত্র তাদের পরিবারে একটা থ্যালাসেমিয়া রোগী জন্মে যাওয়ার কারণে সেই খরচ করতে 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 কিন্তু একটা সময় সেই ফ্যামিলিটা একদম ভাড়ার বাড়িতে এসে পড়েছে এবং এরপরে হয়তো ওদের ভাড়া দেওয়ার সমর্থন থাকবে না, তখন একদম রাস্তায় চলে আসবে। ফলে এইখানে যারা এসেছেন পড়তে, সবাই পড়াশোনা করছে, প্রত্যেকের লাইফে একটা এম আছে, তাই তো, মানে একটা লক্ষ্য আছে আপনাদের জীবনে। সেখানে গিয়ে আপনারা কেউ ভেবেছেন যে আমি ভবিষ্যতে একজন পাইলট হতে চাই, আমি খুব করে চেষ্টা করলাম, আমি পাইলট হয়ে গেলাম, মানে প্লেন চালানোর লাইসেন্স কিন্তু আমার পকেটে আছে, বা আমি একজন ভালো ইঞ্জিনিয়ার হয়ে গেলাম, আমি বড় বড় বিল্ডিং বানাচ্ছি বা মেশিন বানাচ্ছি এবং লাইসেন্সটা আমার কাছেই আছে। আর তার পরবর্তী জীবন আমাদের কি চলে আসে? সাংসারিক জীবন। সেইখানে আমাদের কাছে এমন একটা সন্তান থাকলো যে সন্তানটা আছে থ্যালাসেমিয়া, মানে তাকে প্রত্যেক 15 দিন বা 10 দিন অন্তর হাসপাতালে নিয়ে ছুটতে হচ্ছে, তাকে ব্লাড ট্রান্সফিউশন দেওয়ার জন্য, বিভিন্ন রকম টেস্ট করার জন্য বারবার ছুটতে হচ্ছে, তাকে ঔষধ আনার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আপনাকে হাসপাতালেই ছুটতে হচ্ছে। হাসপাতালে চারিদিকে রাউন্ড অ্যান্ড রাউন্ড আমি ঘুরেই যেতে হচ্ছে। এবার তখন তো আপনার পকেটে তো প্লেন চালানোর লাইসেন্স ছিল, কিন্তু আপনি কি তখন পারবেন প্লেন চালাতে? পারবেন কি ইঞ্জিনিয়ারিং করতে, বড় বড় বিল্ডিং বানাতে, মেশিনারি এই সমস্তগুলো করতে? ফলে আমরা দেখেছি যে একটা মানুষ সাকসেস হয়ে গেল, কিন্তু
ছোট্ট ছোট্ট তুচ্ছ ভুল, যেগুলো সে ভুল বলে মনেই করে না, আমরাও মনে করি না, কিন্তু এই সামান্য ভুলের জন্য তার জীবনটা একদম শেষ হয়ে যাবে, এটাও কিন্তু আমরা কেউ চাই না। আরো একটা কথা বলি, যে আমি কথাগুলো বলছি এগুলো কিন্তু আমি কোনো এলিয়েনের সম্পর্কে বলছি না, এগুলো আপনাদের সম্পর্কেই বলছি, যে আমরা যদি এই রোগের কারণগুলো ঘটাই তাহলে কিন্তু আগামী দিন হয়তো আমাদের ঘরেই একটা থ্যালাসেমিয়া রোগী জন্মাবে। এই জন্য আমরা একটু ভালোভাবে জেনে নেব। আরো একটা তথ্য দিই, আমি ওই অবধি যাচ্ছি না যে থ্যালাসেমিয়া রোগী জন্মাবে। এই যে এখানে টেস্ট করলে, আচ্ছা এখানে কতগুলো মানুষ আছে? মোটামুটি 100 জন আছেন এর মধ্যে, হলের মধ্যে এই মুহূর্তে, তাই তো? আচ্ছা যদি তাই হয় তাহলে এর মধ্যেই 10 থেকে 12 জন কিন্তু আপনাদের মধ্যেই থ্যালাসেমিয়া অল্প একটু দোষ নিয়ে এর মধ্যেই বসে রয়েছেন। তার মানে আমি কিন্তু অন্য কারোর বিষয় নিয়ে আলোচনা করছি না, আমি আপনার বিষয় নিয়ে আলোচনা করছি। রিপোর্ট বেরোবে তখন হয়তো এইগুলো বেরোবে, তখন আপনি মাথা কুটে মরবেন যে এখন আমি কি করবো। ওই জন্য আমি যে কথাগুলো বলছি খুব মন দিয়ে শুনুন, এগুলো আপনার কথা, আমার নয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি বলছিলাম যে একজন থ্যালাসেমিয়া পেশেন্ট, তাকে প্রত্যেক মাসে ব্লাড ট্রান্সফিউশন নিতে হবে, তার পাশাপাশি তাকে প্রচুর মেডিসিন খেতে হবে, প্রচুর টাকা পয়সা খরচ হয়ে যাবে, এই রোগী তো গেল। কিন্তু তারপরও এই থ্যালাসেমিয়া রোগী সে একটা সুস্থ জীবনযাপন করতে পারবে না। কারণ ভেবে দেখুন, রোগটার নাম থ্যালাসেমিয়া, ফলে তার শরীরে কিন্তু ম্যাক্সিমাম সময় পর্যাপ্ত পরিমাণে রক্ত থাকে না, ফলে সবসময় সে অ্যানিমিয়া ভোগে। ফলে এখান থেকে যদি এইটুকু টয়লেট হয় এবং সে যদি হেঁটে যায়, দেখবেন যে তার গা হাত থরথর করে কাঁপছে, মাথা ঘুরে গেল, পড়ে গেল, এবং পড়ে গিয়ে তার হয়তো একটা হাত পা বা পাঁজর ভেঙে গেল। দেখুন আবার আমি একটা ভুল কথা বললাম, যে এইখান থেকে টুক করে পড়ে গেল, সিম্পলি পড়ে গেল, কিন্তু পড়ে গিয়ে হাত পা বা পাঁজর ভেঙে গেল। আপনি বলবেন কি বলছেন স্যার, আমরা তো এইখান থেকে স্কুল থেকে বাড়ি গিয়ে ব্যাস মাঠে ঘাটে চলে যাবো, খুব করে দৌড়াদৌড়ি করবো, লাফালাফি করবো, ওই আমারই তো পড়েও যাই সেখানে আমরা, ওই আমারই তো পাঁজরের হাড়, হাতের হাড়, পায়ের হাড় ভেঙে যায় না। তাহলে এটা কি করে সম্ভব? সম্ভব এই জন্য যে যারা থ্যালাসেমিয়া পেশেন্ট, এদের হাড়গুলো দেখতে মোটা মোটা, কিন্তু তার ভিতরে ক্যালসিয়াম প্রায় নেই বললেই চলে। ফলে এই যে আমি একটু আগে বলছিলাম যে বাথরুমে যাচ্ছে, এখান থেকে এইটুকু তার মাথাটা পড়ে গেল, কোনো কোথাও পিচ্ছিল কোনো কিছু নেই, মাথা ঘুরে পড়ে গেল, তারপরে দেখা গেল তার হাত পা বা পাঁজর পা কোথাও একটা কিছু ভেঙে গেল। মানে ওদের তো হাড়ের মধ্যে ক্যালসিয়াম নেই, ফলে সেগুলো একদম ফাঁপা, ফলে টুকটাক 4 টাকাতে কিন্তু একটা হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং এই যে একটা মানুষ, মনে করুন আপনাদের এখন 17-18 বছর বয়স হচ্ছে, আপনারা ঠিক যেভাবে বেড়ে উঠেছে, যতটা আপনার হাইট হয়েছে, যেমন চেহারা হয়েছে, ওজন হয়েছে, এই যদি একটা থ্যালাসেমিয়া পেশেন্ট হয় তাহলে কিন্তু এই আপনার মতো এতটা হাইট হবে না, বা এরকম চেহারাও হবে না। দেখা যাবে যে তার হাইট হয়তো এতটা বা এতটা থেকে গেছে, দেখে ঠিক মনে হচ্ছে যে একটা 10 বা 12 বছরের ছেলে বা মেয়ে। কিন্তু একটা 10 বা 12 বছরের ছেলে বা মেয়ে যার হাইট এতটা হয়, তার মাথার গরম, হাতের গরম, পায়ের গরম, শরীরের গরম যেমন হওয়া দরকার, এই থ্যালাসেমিয়া পেশেন্টের কিন্তু তেমনও হবে না। আমি একটু আগেই বলছিলাম যে থ্যালাসেমিয়া পেশেন্টের কিন্তু হাড়ের মধ্যে ক্যালসিয়াম প্রায় নেই বললেই চলে। ফলে ভেবে দেখুন, এই যে আমাদের স্কাল কি দিয়ে তৈরি? এরকম ক্যালসিয়াম, এই যে হাত পা সমস্ত কিছু এগুলো কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম। ফলে এইগুলো যদি একটু বেশি ফুলে যায় তাহলে কি হবে? পাপড়ের মতো হয়ে যাবে। ফলে ভেবে দেখুন যে ওদেরও তো তাই। ফলে মাথাটাও কিন্তু বেড়ে যাওয়া, হাত পা গুলো লিকলিকে সরু, পেটটা এরকম বড় হয়ে যাওয়া, এবং জ্বর সর্দি কাশি এগুলো একদম না ছাড়তে যাওয়া, সবসময় মাথা ঘোরা, পেটের যন্ত্রণা, হাত পা বা গায়ের রং একদম ফ্যাকাশে হয়ে যাওয়া, চোখে মানে জন্ডিস থাকার জন্য চোখ মুখগুলো একদম হলুদ দেখানো, এই সব থ্যালাসেমিয়া পেশেন্টের লক্ষণ। এবং খুব খারাপ হবে একটা কথা না বলেই পারছি না, যে রোগীগুলো বা তাদের বাবা মায়েরা একদম কেয়ার নেয় না, সেই রোগীগুলো কিন্তু খুব বেশি দিন আমাদের কাছে থাকেও না। মানে আমি একদম চূড়ান্ত খারাপের কথা বলছি, যেটা মুখে আনতে চাইছি না। ফলে দেখুন, থ্যালাসেমিয়া নিয়ে আমি যা কিছু আলোচনা করলাম, আমি কিন্তু সব খারাপ আলোচনা করলাম। এইগুলো শোনার পরে কি আপনার মনে হচ্ছে যে আমাদের কারোর পরিবারে ইন ফিউচার একটা থ্যালাসেমিয়া পেশেন্ট থাকা উচিত? কারোর মনে হচ্ছে? আচ্ছা বাদ দিন, আপনার প্রতিবেশী বাড়িতে থ্যালাসেমিয়া পেশেন্ট একজন দিলেন, হ্যাঁ বলছে, যাই হোক সেখানেও থাকা উচিত না। ইনফ্যাক্ট আমার শত্রুর বাড়িতেও থ্যালাসেমিয়া পেশেন্ট থাকা উচিত না, কারণ সে তখন আর আমার সঙ্গে শত্রুতা করতে পারবে না, ওই বাচ্চা নিয়ে তার জীবন শেষ হয়ে যাবে। ফলে শুধু এইটুকু না, আমরা কোথাও চাই না যে একটা নতুন করে থ্যালাসেমিয়া শিশু জন্মাক, কারণ তাদের এত কষ্ট, সবসময় এত অস্ফলন, যেগুলো সাধারণ মানুষ নিতে পারে না। আর বাবা মা যদি হয়, একজন ভেবে দেখুন যে আপনি একটা ফ্যামিলি থেকে এসেছেন, একদিনের জন্য যদি আপনি অসুস্থ হয়ে যান, সেই বাবা মা সেই জীবনে কোনো একটা আনন্দ অনুষ্ঠান বা কোথায় একটা যাওয়ার আছে, তারা কি সেটা যেতে পারে বা করতে পারে? পারে না। কিন্তু একজন বাবা মা তাদের সব থেকে মানে কাছের কি তাদের সন্তান, সেই সন্তান যদি সারা জীবনের জন্য অসুস্থ হয়ে যায়, সেই বাবা মা কোনোদিন কি কোনো আনন্দ করতে পারবে বা কোনো কিছু করতে পারবে? পারবে না। ফলে শুধুমাত্র মানুষের তুচ্ছ ছোট্ট একটা ভুলের জন্য সারাটা জীবন নষ্ট হয়ে যায়, যেটা আমরা কেউ চাই না। তো এগুলো শোনার পরে মনে ইচ্ছে করছে না যে থ্যালাসেমিয়া কিভাবে হয় আমরা একটু জেনে নিই, কারণ কোনো রোগের কারণ যদি আমি জেনে যাই তাহলে কিন্তু ইজিলি সেই রোগ
রোগটাকে আমরা প্রতিরোধ করতে পারবো। আসলে আমরা সেই দিকে চলে যাই এবার। আর পাঁচটা রোগ যেমন মশার দ্বারা হয় আমরা জানি, যেমন ছোঁয়াচে জনিত কারণে হয়, ভুলভাল খাবার খেয়ে নেওয়ার জন্য হয়। থ্যালাসেমিয়া কিন্তু কখনোই কোনো মশা মাছি বা ভুলভাল খাবার খাওয়ার জন্য হয়ে যায় না, ইনফ্যাক্ট ছোঁয়াচে জনিত কারণেও হয় না। আমার কোনো একজন থ্যালাসেমিয়া পেশেন্ট, তার সঙ্গে আমি খাওয়া দাওয়া করলাম, তার এটাও খেয়ে নিলাম, তবুও আমার থ্যালাসেমিয়া হবে না। একটু আগে আমি বলছিলাম না যে একটা পেশেন্ট যে প্রত্যেক মাসে 5 বোতল 6 বোতল রক্ত নিচ্ছে, তো সেই পেশেন্টের রক্ত নিয়েও আমি ভুল করে কারো শরীরে তো প্রবেশ করিয়ে দিলাম, তারও কিন্তু থ্যালাসেমিয়া হয়ে যাবে না। তাহলে কিভাবে হবে থ্যালাসেমিয়া? আমরা যেমনটা জানি। আচ্ছা, তার আগে না আমি একটু জেনে নিই যে এখানে আমি কাদের সঙ্গে কথা বলছি। এখানে যাদের সঙ্গে কথা বলছি তারা কি সবাই ক্লাস 10 পাস করেছে? বেশ, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, আমরা যেমনটা জানি যে একটা সন্তান যখন জন্মগ্রহণ করে, সে প্রত্যেকটা বিষয় কিন্তু অর্ধেকটা পায় বাবার থেকে, অর্ধেকটা মায়ের থেকে, কারণ ব্যাপারটা জেনেটিক্যাল। আমরা ক্লাস 10 জিজ্ঞেস করেছি। তো সেইখানে আমরা জানি যে একটা মানুষের যা কিছু যাবতীয়, যেমন গায়ের রং, চোখের রং, চুলের রং, প্রত্যেকটা বিষয় সে কি মানে কেমন পায়, সে প্রত্যেকটা বিষয় অর্ধেকটা পায় বাবার থেকে, অর্ধেকটা মায়ের থেকে, কারণ প্রত্যেকটা বিষয়ের জন্য তাই একজোড়া জিন নির্দিষ্ট থাকে। ঠিক যেমন আমার গায়ের রং কেমন হবে, আমার চুলটা কেমন হবে, রংটা কেমন হবে, এটা নির্দিষ্ট থাকে। তার পাশাপাশি কিন্তু আমার হিমোগ্লোবিন বা রক্ত কতটা তৈরি হবে, তার গুণগত মান কেমন হবে, সেটাও নির্দিষ্ট থাকে। তার জন্য তাই একজোড়া জিন। এরও কিন্তু আমরা অর্ধেক পাই বাবার থেকে আর অর্ধেকটা পাই মায়ের থেকে। তো মনে করুন, এটা কিন্তু আমি একটা ইমাজিন করেছি, কারণ অ্যাকচুয়ালি প্রক্রিয়াটা যথেষ্ট মানে জটিল, সেটা বুঝিয়ে বলতে গেলে হয়তো অনেকেই বুঝতে পারবে না। তো এই জন্য আমি সিম্পলি বোঝানোর চেষ্টা করছি। মনে করুন, আমার বাঁচার জন্য দরকার 12 হিমোগ্লোবিন। সেইখানে বাবার দিক থেকে যে আসা জিনের অংশ, এও হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করছে 6, আর মায়ের দিক থেকে যেটা, সেও 6। তাহলে দুজন মিলে কত তৈরি করে দিচ্ছে? 12। এইবারে যেটা হয় যে আমরা যারা অল্প একটু থ্যালাসেমিয়া দোষ নিয়ে রয়েছি, বা আমরা যারা নিজেরা আক্রান্ত নই, অথচ এই থ্যালাসেমিয়া জিনটাকে একটা জেনারেশন অব্দি আরেকটা জেনারেশন বয়ে নিয়ে যাচ্ছি বা বহন করছি। যারা কোনো কিছু বয়ে নিয়ে যায় তাদেরকে আমরা বাহক বলি। তো এখানে সে যেহেতু থ্যালাসেমিয়াটা বইছে, তাই আমরা একে থ্যালাসেমিয়া বাহক বলি। তো সেই আমরা যারা থ্যালাসেমিয়া বাহক হই, তাদের যে একজোড়া যে হিমোগ্লোবিন তৈরির জন্য যে দায়ী জিনের কথা বলছি, যার দুটো পার্ট ঠিক থাকা উচিত বা অ্যাক্টিভ থাকা উচিত, সেইখানে সেই দুটো পার্ট কিন্তু অ্যাক্টিভ থাকে না। তার মধ্যে যে কোনো একটা অংশ অ্যাক্টিভ থাকে আর একটা অংশ ইনঅ্যাক্টিভ থাকে, অথচ ইনঅ্যাক্টিভ। তাহলে আপনার বলুন তো, যে কোনো মানুষের যদি অর্ধেকটা অংশ ইনঅ্যাক্টিভ থাকে, অর্ধেকটাই অ্যাক্টিভ থাকে, তাহলে তার দ্বারা কতটা হিমোগ্লোবিন তৈরি হওয়া সম্ভব? 6, কারণ অর্ধেকটা কাজ করছে। কিন্তু আপনাদেরকে খুব অবাক করে দিয়ে বলি যে আমরা যারা থ্যালাসেমিয়া বাহক, তাদের জিনের অর্ধেকটাই কাজ করছে, অর্ধেকটা করছে না, আছে, কিন্তু তাদের শরীরেও হিমোগ্লোবিন তৈরি হচ্ছে 12। এটা কিভাবে সম্ভব? এই জন্য যে আমরা যারা থ্যালাসেমিয়া বাহক, এটা তো খুব বড় শক্তি যে তাদের জিনের অর্ধেকটা কাজ করছে না, কিন্তু যে অর্ধেকটা কাজ করছে সে প্রচন্ড ভালো কাজ করছে। কতটা? সে তার নিজের ভাগে কাজটাও করে ফেলছে, আর তার শরীরে যে অংশটা কাজ করছে না তার ভাগে কাজটাও করে ফেলছে। ফলে আমরা কেউ একজন থ্যালাসেমিয়া বাহক হওয়া সত্ত্বেও তার শরীরে হিমোগ্লোবিন কত তৈরি হয়ে যাচ্ছে? এর 6 কত হলো? 12। ঠিক একটু ভেবে দেখুন তো, যে একজন থ্যালাসেমিয়া স্বাভাবিক, তার শরীরেও কতটা হিমোগ্লোবিন তৈরি হচ্ছে? 12। ফলে একজন থ্যালাসেমিয়া স্বাভাবিক থেকে একজন থ্যালাসেমিয়া বাহককে আলাদা করে চিনতে পারা যাচ্ছে না। ইনফ্যাক্ট যে থ্যালাসেমিয়া বাহক, সেও কিন্তু নিজেও জানে না যে সে থ্যালাসেমিয়া বাহক না স্বাভাবিক। একজন থ্যালাসেমিয়া বাহক সে কখনো শুনবে না যে তার জ্ঞাতি গোষ্ঠী বা আত্মীয় স্বজনের মধ্যে কারো থ্যালাসেমিয়া ছিল বলে, এবং এ যদি টেস্ট না করে কোনোদিন জানতেই পারবে না যে সে থ্যালাসেমিয়া বাহক ছিল না স্বাভাবিক ছিল। তো আপনারা কি রকম থ্যালাসেমিয়া বাহক দেখেছেন কেউ, বা শুনেছেন যে অমুক ব্যক্তি থ্যালাসেমিয়া বাহক? আচ্ছা, আমি কিন্তু নিজে একজন থ্যালাসেমিয়া বাহক। এই একটা গেল। আচ্ছা, সেকেন্ড হচ্ছে অমিতাভ বচ্চন বলে একজন ভদ্রলোক আছেন, নাম শুনেছেন? থ্যালাসেমিয়া বাহক। ঋত্বিক রোশন বলে একজন ভদ্রলোক আছেন, থ্যালাসেমিয়া বাহক। এবং প্রচুর মেয়েরা রয়েছেন এখানে, এনসিসি করছেন, এনএসএস করছেন, তাই তো? আচ্ছা, তো সেখান থেকে বলি, আমাদের পাশের জেলা হচ্ছে পূর্ব বর্ধমান, সেখানকার একটি মেয়ে নাম হচ্ছে নূপুর সরকার। তো এই নূপুর সরকার বলে সার্চ মারতে পারেন গুগলে গিয়ে দেখবেন যে এই নূপুর সরকার 2019 সালে বাংলাদেশে একটা অল এশিয়া ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ একটা হয়েছিল, যেখানে এশিয়ার সমস্ত দেশগুলো পার্টিসিপেট করেছিল। তো সেইখানে নূপুর সরকার পার্টিসিপেট করেছিল ইন্ডিয়ার হয়ে, এবং সেখানে সে আফগানিস্তানের মেয়ে, চীনের মেয়ে এবং জাপানের মেয়ে, এই 3টে মেয়েকে হারিয়ে দিয়েছিল। মানে আরো আছে, আমি অতটা ইয়ে করিনি। তো এই 3টে মেয়েকেও হারিয়ে দিয়েছিল, দিয়ে কিন্তু ব্রোঞ্জ জিতে গিয়েছিল। এবং সেই নূপুর সরকার সেও কি চাইছে? থ্যালাসেমিয়া বাহক। মানে আমি কথাগুলো এই জন্য বলতে চাইছি যে বাহক তার মানে সে বিছানায় শুয়ে থাকবে বা তার থ্যালাসেমিয়া
তেমন কিছু না, সে সম্পূর্ণ সুস্থ একজন মানুষ, তার কিন্তু কোথাও কোনো সমস্যা নেই। এবং এই যদি টেস্ট না করতো নপুর, তাহলে ও কখনো কিন্তু জানতেও পারতো না যে ও থ্যালাসেমিয়া বাহক অবস্থা নিয়ে রয়েছে। এছাড়াও এই যে এখন ফুটবল বিশ্বকাপ হচ্ছে, তো এই ফুটবল বিশ্বকাপ 1998 সালে জিনেদিন জিদান বলে একজন ভদ্রলোক, আচ্ছা তার আগে একটু তোমাদের বলে রাখি যে একটা ফুটবল টিমে কিন্তু 11 জন ব্যক্তিকেই খুব ভালো ফুটবল খেলতে হয়, তবেই সেই দেশটা বিশ্বকাপ পায়। তো 1998 সালের কথা বলছি, সেখানে জিনেদিন জিদান বলে একজন লোক, যে ফ্রান্সের হয়ে খেলেছিল, ভদ্রলোক একাই খুব ভালো ফুটবল খেলে একটা দেশকে বিশ্বকাপ পাইয়ে দিয়েছিল। ওই বছর কিন্তু ওই দেশের হয়ে কেউ তেমন ভাবে ফুটবল ভালো খেলতে পারেনি। মানে বুঝতে পারছো যে থ্যালাসেমিয়া বাহক হওয়ার এই কারণ থাকা সত্ত্বেও কিন্তু তার মধ্যে এতটা বেশি এবিলিটি ছিল যে একজন মানুষই খুব ভালো খেলে একটা দেশকে বিশ্বকাপ পাইয়ে দিল। ফলে তোমরা বুঝতে পারছো যে থ্যালাসেমিয়া বাহক কেমন হয়। থ্যালাসেমিয়া বাহক মানে যে সে অসুস্থতা তেমন কিছু না, সে কিন্তু এমন সমস্ত বড় বড় কাজ করে ফেলে যেগুলো দেখে আমরা অবাক হয়ে যাই। ঋত্বিক রোশনকে তোমরা দেখে বুঝতে পারো, আমাদের এই রাজ্যের একজন প্রাক্তন রাজ্যপাল বিএনপি সাহেব, আমি কিন্তু নিজেও একজন থ্যালাসেমিয়া বাহক। আমি প্রত্যেক দিন 200 কিলোমিটারেরও বেশি আমি কিন্তু আপ ডাউন করি, ঠিক আছে? তো থ্যালাসেমিয়া বাহক এরকম হয়। এবং তোমাদেরকে একটু আগে আমি বলবো, হ্যাঁ, স্বাভাবিক কিভাবে জানবো? তাকে টেস্ট করতে হবে, সে যদি স্বাভাবিক করে তাহলে তাকে বিয়ে করা যায়। ব্যাস, খুব ভালো বলেছি। আচ্ছা, তাহলে আমরা কিন্তু জেনে গেলাম যে আমরা টেস্ট কি করে নেবো, যদি কেউ বাহক করে তার পার্টনারের, সে যদি স্বাভাবিক হয় বিয়ে করা যাবে, কোথাও কোনো অসুবিধা নেই। তার পাশাপাশি আরো একটা কাজ করা যাবে, যেমন আমি বললাম যে আমি একজন থ্যালাসেমিয়া বাহক, তাহলে এই অবস্থা আমি কোথা থেকে পেয়ে থাকবো? কোথা থেকে পেয়েছি? অবভিয়াসলি বাবা মায়ের কারোর মধ্যে একটা আছে, সেখান থেকে পেয়েছি। তাহলে আমার বাবা মার মধ্যে একজন বাহক আছে, আমি বাহক হয়েছি, তাহলে আমার যদি আরো দুটো একটা ভাই বোন বা দাদা দিদি থাকে, তাদেরও বাহক থাকার সম্ভাবনা আছে কি নেই? তাহলে আমি যদি বাহক হলাম, এটা কিন্তু আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে যে আমার বাবা মায়ের পরীক্ষা আমি করে নেবো, এবং সেই সঙ্গে আমার যে বাকি ভাই বোন বা দাদা দিদি আছে তাদের পরীক্ষাগুলো করিয়ে নেবো, ঠিক আছে? আচ্ছা, এবারে স্বাভাবিক বেরোলাম, তাহলে কি আমার কি কোনো করণীয় আছে? না, খুব ভালো করে ভেবেচিন্তে বলছেন তো? আচ্ছা, ঠিক আছে, আমি বলছি। মনে করুন আপনার বাবা মায়ের মধ্যে একজন বাহক বা ক্যারিয়ার আছে, আর একজন আছে নর্মাল। সেখান থেকে আপনি কি পেয়েছেন? যে বাহক আছে সেখানে ভালোটা পেয়ে গেছেন, আর যে নর্মাল সেখানে আপনি একটা ভালো পেয়ে গেছেন। পেয়ে আপনার স্ট্যাটাস কি থ্যালাসেমিয়া রিপোর্টে? নর্মাল। তাই বলে আপনার বাড়িতে থাকা ভাই বা বোনটি সে যে এই যে বাহকের থেকে খারাপটা আর একটা থেকে ভালোটা পেয়ে সে যে বাহক নেই, এমনটা কি আমরা ভালো করে লিখে দিতে পারি? তার মানে আপনি স্বাভাবিক থাকার পরও কিন্তু আপনার ভাই বোনেদের একটা চান্সেস থেকে গিয়ে থ্যালাসেমিয়া বাহক থাকার। তার মানে আপনি যদি নিজে টেস্ট করে নিজে তো বেঁচে গেলেন। তাহলে কি ভাই বোনকে ছেড়ে দেবো যে যা তাদের বাড়িতে হয়ে থ্যালাসেমিয়া? না, কখনো না। তাদের টেস্টগুলো আমরা করবো এবং আমাদের কাজের ওই দিন আগে কিন্তু রাখবো না। এই যে ম্যাডামরা রাস্তায় বেরিয়ে এসছে, মানুষের উপকার করছে, এবং আমরা তো বাড়িতে দিব্যি থাকতে পারতেন, কোথাও কোনো দরকার ছিল কি? কেন রাস্তায় বেরিয়ে এসছেন জানেন? যাতে ওনাদের দ্বারা, ওনাদের হাত ধরে প্রচুর মানুষের উপকার হয়, তাই তো? তো আমাদের না প্রত্যেকের লাইফে না এরকম একটা মানে খুব মহান কিছু বোধ থাকা দরকার, যে এই মানুষ হয়ে তো আমরা সবাই জন্মাই, কিন্তু মানুষ হয়ে মানুষের উপকার পালন করতে পারি খুব কম লোকজন। তো সেইখানে কিন্তু এই ম্যাডামদের মতোই কিন্তু আপনাদের একটু দায়িত্ব নিতে হবে। কি দায়িত্ব নিতে হবে? সেই প্রতিটা মানুষের কাছে এই থ্যালাসেমিয়ার এই ছোট ছোট মেসেজগুলো, যে বাবা তুমি একটা থ্যালাসেমিয়া টেস্ট করে নিতে পারো, বা আমরা যেভাবে বললাম, আমি হয়তো আধা ঘন্টা বললাম, আপনি 5 মিনিট তো বলতে পারবেন তাকে। তো সেই 5 মিনিট একটু বলা, যাতে করে কি হবে, সেই লোকটা আপনার কথা শুনলো, শুনে